দেশে বিদেশে রাজনীতিতে, নির্বাচনে, যুদ্ধে, বাণিজ্যে, সমাজে, সংস্কৃতিতে যেখানে যা খবর হচ্ছে সেই খবর অনেক সময় বলতে চাই খবরেরও বেশি কিছু। তেমন খবর নিয়ে আমাদের প্রতিদিনের ৭১ সংযোগ। আমি নীলুফা জাহান তিথি, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ৭১ সংযোগে। আজকের ৭১ সংযোগে আমরা কথা বলতে চাই আজ ১লা জুলাই। আজ থেকে কিন্তু সর্বজনীন যে প্রত্যয় পেনশন স্কিমের প্রত্যয় স্কিম সেটি কিন্তু কার্যকর হয়েছে এবং ৩৫টি বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা থেকে শুরু করে কর্মচারীরা তারা সবাই কিন্তু আন্দোলনে রয়েছেন এবং আমরা এই প্রসঙ্গেই কথা বলবো। তবে যেটি আমরা জানি যে দেশের ৪০০-র বেশি স্বশাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ বা সমজাতীয় প্রতিষ্ঠানের ভবিষ্যৎ কর্মীদের জন্য নতুন স্কিম, যেমনটি বলছিলাম প্রত্যয়, সেটি আজ থেকে চালু হয়েছে, কার্যকর হয়েছে। এটি প্রত্যাহারের দাবি করছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। আজ একযোগে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক কর্মবিরতিতে গিয়েছেন ৩৫ পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। শিক্ষকদের দাবি হচ্ছে প্রত্যয় পেনশন স্কিম প্রত্যাহারের পাশাপাশি শিক্ষকদের সুপার গ্রেডে অন্তর্ভুক্তি এবং স্বতন্ত্র বেতন স্কেল চালুর। সহকর্মী শারমিন নীরার কাছ থেকে শুরুতে বিস্তারিত জেনে আলোচনায় যাব। ১লা জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৪তম জন্মদিন। এবার আড়ম্বরতা কম, কারণ পূর্ব ঘোষণা অনুযায়ী প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে ক্লাস পরীক্ষা বন্ধের মতো সর্বাত্মক আন্দোলন কর্মসূচিতে নেমেছে শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। নতুন শিক্ষাবর্ষের ক্লাস বা নবীনবরণ অনুষ্ঠানও হয়নি, খোলেনি কেন্দ্রীয় লাইব্রেরি, হয়নি হলের কোনো দাপ্তরিক কাজ। বিভিন্ন আন্দোলনে স্যারদেরকে যেভাবে আমাদের পাশে পাওয়ার কথা বা যতটা তাদের সমর্থন থাকার কথা সেটা আমরা পাই না। প্রথম বর্ষ এখনো আমরা ক্লাস করিনি, এখন তো বুঝতেছি না এখন কি করব। আজকে যেমন রেজিস্ট্রার অফিস বিল্ডিং হচ্ছে অফ আছে, তো আমাদের বিভিন্ন কাগজপাতির দরকার হয়। কি আছে প্রত্যয় স্কিমে? এই নিয়ে নানা প্রশ্ন যখন উঠছে, তখন শিক্ষকরা বলছেন চাকরি শেষে এককালীন আনুতোষিক না পাওয়া, অর্জিত ছুটির বিপরীতে আর্থিক সুবিধা থেকে বঞ্চিত হওয়া, চিকিৎসা উৎসব ভাতার ব্যবস্থা না থাকায় বঞ্চিত হবেন। আন্দোলনটা তাই শিক্ষক কর্মচারী সবার। আমরা বর্তমান যে পেনশন ব্যবস্থা আছে সেই পেনশন ব্যবস্থার অধীনেই আমরা থাকতে চাই। স্টেপ থেকে ৮ স্টেপে যাই, সেটা আমাদের নতুন চাকরি হয়ে যাবে। তো নতুন চাকরি তো এই যে ৩৫ বছর চাকরি করছে, এটা কোনো বেনিফিট পাবো না আমি। একই কর্মসূচি পালিত হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বুয়েটেও। ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েটের শিক্ষকরা বলছেন অসম্মানজনক এই স্কিম বাতিল করে তবেই ফিরবেন ক্লাসে। মানসিক নিপীড়ন, কারণ আমার কোনো সুরক্ষা নাই, আমার নমিনি নাই, আমার উৎসব ভাতা নাই, আমার বৈশাখী ভাতা নাই। আমি কেন আসব? আমি কেন জেনে শুনে বিষ পান করব? আমার তো আরও অনেক অপরচুনিটি আছে, তাহলে কেন মেধাবীরা আসবে? প্রজাতন্ত্রের সকল কর্মকর্তা কর্মচারীদের সমান সুযোগ থাকা উচিত। সেখানে একটা এলিট শ্রেণী তৈরি করা হবে এবং অন্যান্যদেরকে আলাদা করা হবে, সেখানে কিন্তু একটা বৈষম্য তৈরি হয়। গেল বছর আগস্টে সরকার প্রগতি, সুরক্ষা, প্রবাসী ও সমতায় ৪টি স্কিম চালু করে। চলতি বছর মার্চে প্রত্যয় নামে ৫ম স্কিমে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যুক্ত করা হয়। এরপর থেকেই তা বাতিলের দাবি জানিয়ে আসছেন শিক্ষক কর্মচারীরা। এবার যাব আলোচনায়, যুক্ত করে নেব অতিথিদের। আমাদের সাথে যুক্ত আছেন মোহাম্মদ গোলাম মুস্তফা, সদস্য জাতীয় পেনশন কর্তৃপক্ষ, এবং আছেন অধ্যাপক ডক্টর নিজামুল হক ভূঁইয়া, মহাসচিব বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন এবং সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। আপনাদের দুজনকেই ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। স্বাগত জানাচ্ছি ৭১ সংযোগের আজকের আয়োজনে। প্রথমে অধ্যাপক ডক্টর নিজামুল ভূঁইয়া, প্রশ্ন রাখতে চাই আপনার কাছে। আপনাদের আগের যে পেনশন স্কিম রয়েছে, অর্থাৎ যে পেনশনে চলছে, সেটির তথ্য খুব স্পষ্ট করে সামনে এসেছে যে সেখানে কি কি সুবিধা ছিল আর প্রত্যয় কি কি থাকছে, সেই তথ্যগুলোও আমরা কিন্তু গণমাধ্যমে মাত্র প্রতিবেদনেও দেখছি। কিন্তু আপনারা যে এটিকে বৈষম্যমূলক বলছেন এবং প্রত্যাহারের দাবি জানাচ্ছেন, এর ব্যাখ্যা শুরুতে জানতে চাই। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। গত বছর ২৭শে আগস্ট মাননীয় প্রধানমন্ত্রী ৪টি পেনশন স্কিম ঘোষণা করেন: সুরক্ষা, সমতা, প্রবাস এবং আপনার আরেকটি পেনশন, মোট ৪টি। এবং সেটা যারা পেনশন স্কিমে ছিলেন না তাদের জন্য আমরা সেটাকে স্বাগত জানিয়েছি। হঠাৎ করে এই বছর ১৩ই মার্চ অর্থ মন্ত্রণালয় থেকে একটা প্রজ্ঞাপনের মাধ্যমে বলা হলো শাসিত, স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এই প্রত্যয় স্কিমে আসবেন। সে প্রত্যয় স্কিমের ব্যাপারে আমরা সর্বপ্রথম ফেডারেশনে বসে আমরা বিবৃতি দিয়েছি, প্রত্যাখ্যান করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিও সেটা প্রত্যাখ্যান করেছে এবং আমাদের ৩৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে সব কয়টি বিশ্ববিদ্যালয়ে সেটা প্রত্যাখ্যান করেছে। প্রত্যাখ্যান করার মূল কারণ হলো যে
প্রথমত হলো যে আপনারা যে প্রত্যয় স্কিমটা দিবেন সেটা আমরা শিক্ষকরা জানতাম না। 2 নম্বর হলো যে যখন কোনো এই ধরনের কোনো কর্মকাণ্ড পরিচালনা করে রাষ্ট্র থেকে, তখন স্টেক হোল্ডারদেরকে ডাকা হয়। যেমন আমাদের 2015 সালে বেতন স্কেলে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের একজন শিক্ষক, যিনি এখন ট্রেজারার, উনি ছিলেন। উনি আসে বলছে যে আমাদের যে একদম আমাদের নামানো হলো, তারপর আমরা আন্দোলন করলাম। আন্দোলন করার পর তখন আমাদের শিক্ষক সমিতির যে ফেডারেশন থেকে আন্দোলন করা হলো, ঢাকা বিশ্ববিদ্যালয় আন্দোলন করেছে, আমিও সেই শিক্ষক সমিতির একজন সদস্য ছিলাম। এমনকি সেখানে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে গণভবনে চা চক্রে ডেকে নিয়ে সেটা সমাধান করেছে। সেই সমাধানটিও কিন্তু এখন পর্যন্ত হয় না। সেখানে আমাদের সুপার গেট দেওয়ার কথা ছিল, কিন্তু আজকে 9 বছর হলো আমরা সেই সুপার গেটটি আমাদের আত্মমর্যাদা আমরা ফেরত পাই নাই। এমনকি তৎকালীন অর্থমন্ত্রী আমাদের প্রয়াত আব্দুল মুহিত সাহেব, এমনকি তৎকালীন যারা কর্মকর্তা ছিলেন, ওনাদের যে আচার আচরণ সেটা আমরা দেখতে পেয়েছি। যারা এই বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করে আজকে সরকারের বিভিন্ন বড় দপ্তরে দায়িত্ব পালন করছেন, শিক্ষকদেরকে তো সম্মানটা করা উচিত। এই প্রত্যয় স্কিমটা আপনারা চালু করলেন, আমরা দেখলাম যে এই অর্থ বছরে আমাদের শিক্ষা অর্থমন্ত্রী মহোদয় পার্লামেন্টে বলেছেন যে আগামী বছর থেকে সেবক নামে একটি স্কিম চালু হবে, যেটা সরকারি কর্মকর্তারা থাকবেন। আমাদের বক্তব্য হলো যে যদি সার্বজনীন সবার জন্য হয়, আমাদেরকে কেন হঠাৎ করে বের করে দিয়ে প্রত্যেক স্কিমের মধ্যে রেখে সব সাধারণ বীমা বিভিন্ন সংগঠনের নাম দিয়ে ওদের সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও থাকবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের 4টি বিশ্ববিদ্যালয়কে আমাদের 73 অধ্যাদেশের মাধ্যমে কিন্তু বিশ্ববিদ্যালয়কে নিজস্ব বা বিশ্ববিদ্যালয় পরিচালনা করার জন্য উনি অর্ডিন্যান্স জারি করে গিয়েছেন। বঙ্গবন্ধু জীবিত থাকলে আজকে সবগুলো বিশ্ববিদ্যালয় স্বায়ত্ত শাসন পেতেন। বিভিন্ন সময় সামরিক স্বৈরাচারদের কারণে 21 বছর আওয়ামী লীগ ক্ষমতা ছিল না। বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ের পেনশন স্কিমের সাথে প্রত্যয়ের পার্থক্য কি? প্রত্যয়ের যে বিরোধিতা আপনারা করছেন, বৈষম্যমূলক বলছেন, এইখানটায় আপনাদের যুক্তি? সীমা 65 বছর, ওনারা প্রত্যয় দেখালো 60 বছর। আমাদের 10% বেতন কাটা হবে, অথবা 5,000 টাকা সর্বনিম্ন। এখন আমাদের কোনো বেতন কাটা হলো উপরন্ত আমাদের 5% ইনসেন্টিভ প্রতি বছর দেওয়া হয়। আমরা এককালীন 80 লক্ষ টাকা পেতাম, সেটা আমরা পাবো না। তারপরে হলো যে আমাদের স্পাউসরা কেউ যদি মৃত্যুবরণ করে, মনে করেন যে আমি মৃত্যুবরণ করলাম, আমার ওয়াইফ 75 বছর পর্যন্ত এই টাকাটা পাবেন, কিন্তু আগে কিন্তু ছিল যে আজীবন আমৃত্যু। এই যে তো গ্যাপগুলো, সেই গ্যাপগুলো ওনারা করেছেন। আর তাছাড়া যে প্রত্যয় স্কিমটা দেওয়ার পর ওনাদের পক্ষ থেকে ওনারা এসে যখন এই প্রত্যয় স্কিমটা চালু করলো, আমরা বিভিন্নভাবে চেষ্টা করেছি যে ওনাদের পক্ষ থেকে আসুক, কথা বলুক। ওনারা কোনোভাবে আমাদের সাথে যোগাযোগ করলো না। আমরা মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের কাছে স্মারকলিপি দিয়েছি। আমরা তো প্রত্যাখ্যান করেছি, আমরা মানববন্ধন করেছি, সংবাদ সম্মেলন করেছি, এবং আপনাদের সাথে এখন পর্যন্ত কেউ কথা বলেনি, আলোচনা করেনি, এইটি আপনারা বলছেন। অনেক ধন্যবাদ। মোহাম্মদ গোলাম মুস্তাফা, আপনার কাছে আসতে চাই যে স্টেক হোল্ডারদের সাথে স্কিম চালু করবার আগে কথা বলবার সুযোগ ছিল কিনা, এবং নিজামুল হক ভুইয়া যে বিষয়গুলো তুলে এনেছেন সেই জায়গাটায় প্রত্যয় স্কিম নিয়ে আপনার বক্তব্য কি? ধন্যবাদ আপনাকে। প্রথমে একটা জায়গায় আমি একটু পরিষ্কার করতে চাই, সেটা হলো মাননীয় প্রধানমন্ত্রী যখন উদ্বোধন করেন তখন উনি বলেছিলেন যে এই স্কিম যারা পেনশনের আওতা নাই তাদের জন্য, এটা বলেছিলেন। ওই সময় যে 4টে স্কিম চালু হয়েছিল, সেই 4টে স্কিম আসলেই যারা পেনশনের আওতায় ছিল না তাদের জন্য। কিন্তু পেনশন ব্যবস্থাপনা আইন 2023-এর 14(2) ধারার প্রতি যদি আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করি, সেখানে দেখবেন বলা আছে যে সবাই সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আসবে, তবে স্বশাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এবং সরকারি কর্মচারীরা সেই দিন থেকে আসবেন যেদিন সরকার প্রজ্ঞাপন দিয়ে তাদেরকে আনবেন। তো এখন এই দুইটা সেগমেন্টের মধ্যে একটা অংশ সরকার একটা প্রজ্ঞাপন জারি করে 1 জুলাই 2024 থেকে তাদেরকে এই স্কিমের আওতায় এনেছেন। আর আরেকটা যারা থাকলো সরকারি কর্মচারী, তাদের ক্ষেত্রেও বাজেট বক্তৃতায় মাননীয় অর্থমন্ত্রী সুস্পষ্টভাবে বলেছেন যে 1 জুলাই 2025 থেকে তারাও এই স্কিমের আওতায় আসবেন। তার মানে সর্বজনীন পেনশন স্কিমের আওতায় দেশের 17 কোটি মানুষের তাদের জন্য প্রযোজ্য স্কিমে আসার সুযোগ সৃষ্টি হয়েছে। এখন এই প্রত্যয় স্কিম বিষয়ে যেটা আপনি বলছেন যে প্রত্যয় স্কিমের সুবিধা অসুবিধা যদি সুনির্দিষ্ট কোনো কোশ্চেন থাকে সেটা হয়তো আমি ব্যাখ্যা করতে পারবো যে সুবিধা অসুবিধা। এই যে 65 বছর বয়সে বলেছেন, আর একটা বলেছেন 65 বছর। দেখেন, অবসরের বয়স নির্ধারণ করে কিন্তু সরকার। আমাদের ক্ষেত্রে যেমন সরকারি কর্মচারীদের ক্ষেত্রে 59 আছে,
60 বছরে পেনশনে যায় পিআরএল সহ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ 65 বছরে যায়, এখানে 60 বলা হয়েছে। এখন এটাকে অ্যাড্রেস করা সরকারের জন্য তেমন কোনো ইস্যু না, এটা একটা বিগ ইস্যু না। সরকার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য এটা 65 করে দিলে হলো, ঠিক আছে। এটা কিন্তু সরকারের জন্য এটা কোনো বিগ এককালীন ইস্যু না। টাকা পাওয়ার বিষয়টিও তো এককালীন টাকা পাওয়ার বিষয়ে যেটা বলা হয়েছে, এখন আমাদের যে সিস্টেম আছে সেটাকে বলা হয় হলো ডিফাইন্ড বেনিফিট সিস্টেম আনফান্ডেড। এখানে কিন্তু কোনো ফান্ড নাই। সরকারের বাজেটারি অ্যালোকেশন থেকে যে পরিমাণ ফান্ড লাগার কথা সেই পরিমাণ বরাদ্দ দেওয়া হয়। এই জন্য এটা সাস্টেইনেবল কোনো সিস্টেম নেই। অদূর ভবিষ্যতে যে আর্থিক সংশ্লেষ হবে সেটা ব্যয় করা সরকারের বাজেটারি অ্যালোকেশন থেকে এটা কষ্টকর হয়ে যাবে। এই জন্য সরকার দূরদৃষ্টির পরিচয় দিয়ে বলছেন যে ডিফাইন্ড বেনিফিট সিস্টেম থেকে সকল পেনশন ডিফাইন্ড কন্ট্রিবিউটরি সিস্টেমে যাবে, অর্থাৎ এখানে একটা ফান্ড ক্রিয়েট হবে। এটাকে আমরা বলছি ফান্ডেড কন্ট্রিবিউটরি পেনশন সিস্টেম, যেটা 2004 থেকে ইন্ডিয়ায় আছে। এই জন্য এটার একটা মৌলিক পার্থক্য হলো একটা ফান্ডেড আর একটা আনফান্ডেড। এখন আনফান্ডেড হওয়াতে সেটা কিন্তু সাস্টেনেবিলিটি নিয়ে অবশ্যই কোশ্চেন আছে, তার কারণ এই বিরাট ইমপ্লিকেশন আছে এর মধ্যে। জি, এই যে মাসিক চিকিৎসা ভাতা, উৎসব ভাতা, বৈশাখী ভাতা, এগুলো নিয়ে কিছু বলা নেই। অবসর প্রস্তুতিমূলক ছুটির ব্যবস্থা আছে সেটি নিয়েও কিছু বলার নেই। এবং এই যে ইনক্রিমেন্ট বাড়ে পেনশন প্রতি বছর। আমি আসি অবসর প্রস্তুতিমূলক ছুটির বিষয়ে বলেছেন। অবসর প্রস্তুতিমূলক ছুটি এবং লাম গ্রান্ট যেটা আমরা বলি 18 মাসের বেসিকের সমান যে পেমেন্টটা পাওয়া যায় সেটা ছুটি প্রাপ্যতার সাথে লিঙ্কড। ছুটি যদি জমা থাকে সেই জমাকৃত ছুটির জন্য সে পিআরএল ভোগ করে, আর লাম গ্রান্ট 18 মাসের পায়। এটা কিন্তু সরকার টাচ করে নেই, এটা আগের মতো অক্ষুণ্ণ আছে। কোথাও বলা হয় নাই যে পিআরএল রহিত করা হবে কিংবা লাম গ্রান্ট পাবেন, সুতরাং এটা বহাল। কিন্তু বিষয়টি কিন্তু স্পষ্টও নেই। যখন তথ্য তো সবার কাছে এসেছে, এই বিষয়গুলো কিন্তু খুব অস্পষ্ট, এখানটায় স্পষ্ট করা হয়নি। আমরা আসবো, আপনারা আছেন, একটা বিরতির সময় হয়ে গেছে, আমাদের সাথে আরো একজন অতিথি যুক্ত হবেন, সঙ্গেই থাকবেন। দর্শক, একটা বিরতি নিয়ে ফিরছি, নিশ্চয়ই সঙ্গেই থাকবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ। ফিরে এলাম বিরতির পর, আপনারা আছেন একাত্তর সংযোগে। আজকের একাত্তর সংযোগে আমরা কথা বলছি প্রত্যয় স্কিম আজকে থেকে কার্যকর হয়েছে এবং 35 বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কিন্তু আন্দোলনে রয়েছেন, কর্মবিরতিতে রয়েছেন। এই দফায় আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন সাবেক মুখ্য সচিব, শিক্ষা সচিব NI খান, এবং আগে থেকে মোহাম্মদ গোলাম মোস্তফা এবং অধ্যাপক ডক্টর নিজামুল হক ভূঁইয়া আমাদের সাথে যুক্ত আছেন। জনাব NI খান, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তর সংযোগের আজকের আয়োজনে। প্রত্যয় স্কিম নিয়ে যে এত কথাবার্তা, শিক্ষকদের অনেকদিন ধরেই তারা এটি নিয়ে কথা বলছেন, কর্মসূচি দিয়েছেন এবং কর্মবিরতিতে আছেন তারা এখন, এটি আপনি জানেন। শিক্ষকরা একটি কথা বলছেন যে এই স্কিমটি চালু করবার আগে স্টেক হোল্ডারদের সাথে কথা বলবার সুযোগ ছিল কিনা, আপনার কাছে কি মনে হয়? এবং এই যে সরকারি কর্মকর্তাদের সাথে একসাথে যুক্ত করে এই পেনশন স্কিম চালু করা যেত কিনা? আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে আসলে আমরা শিক্ষক এবং শিক্ষা এবং সরকারের আরো নৈকট্য দেখতে চাই, দূরত্ব দেখতে চাই না। কারণ এমনিতে আমাদের যে শেয়ার, শিক্ষার শেয়ার এমনিতেই কম, আমরা এটা আরো বড় দেখতে চাই। সুতরাং এইসব বিষয়গুলো আদায় করা কিন্তু কাছে গিয়ে ভালোবাসা দিয়ে সম্পর্ক গড়ে, নেটওয়ার্কিং গড়ে আসলে করতে হয়। আমার কাছে মনে হচ্ছে যে যেটাই হোক, যদি এইটাও চালু হয়, এখানেও আগে যে সুযোগ সুবিধা ছিল তার চেয়ে কেন বেশি করানো যাবে না? অবশ্যই করানো যাবে। আমার মনে হয় আন্তরিকতা, ভালোবাসা থাকলে অবশ্যই করা যাবে, আরো রিফর্ম করা সম্ভব। নতুন একটা জিনিস হয়েছে আমার কাছে মনে হয়, যদিও আমার খুবই পছন্দের, আমি দেখেছি যে আমাদের যে শিক্ষক সমিতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি আমি খুবই পছন্দ করি এবং দেখেছি কোনো সময় কোনো প্রতিক্রিয়াশীল কোনো কাজ করেন না। আমার কাছে মনে হচ্ছে হঠাৎ করে হরতাল এই ধরনের না করে আরো আলাপ আলোচনার প্রস্তাব দেওয়া দরকার ছিল সরকারের কাছে, এবং আলাপ আলোচনার প্রস্তাব করে আরো দেরি করা দরকার ছিল। তখন এমনিতেই সরকার অর্থনৈতিক কারণে মুদ্রাস্ফীতির ব্যাপারে, রিজার্ভের ব্যাপারে একটু চাপ আছে। না মনে করে কেউ যে না এই সময় একটা চাপের মুখে আছি, তারপরে আরো চাপ সৃষ্টি করা হচ্ছে, সেটা মনে হতে পারে। এটা চিন্তা ভাবনা করে একটু আগানো মনে হয় ভালো ছিল। তো অনেক সময় হয় কি, অনেক সময় মনে করে অনেকে যে চাপাচাপি না করলে আবার আদায় হয় না, সেটা একটা বিষয় আছে। কিন্তু আমার কাছে মনে হয় যে এটা অসুবিধা বা বাংলাদেশের কালচার, এটা আপনি উল্লেখ করেছেন,
বাংলাদেশের আমি সরকারের থেকে আমি দেখেছি যে ওই সাধারণত ব্যাপক আলাপ আলোচনা ডিসকাশন এটা হয় না, যার জন্য ভুল বোঝাবুঝি হয়। যেটা আছে সেটাও মনে করে নেই। যেমন আমি দেখছি আজকে প্রথম আলোতে লিখেছে, প্রথমে এটা হেডলাইন বলা যায়, এটাতে অনেক সেন্সেশন হয়েছে, যেমন বেতন থেকে কাটা হয় না, এখন 10% কাটা হবে। যেমন আনুতোষিক আগে ছিল, এটা আনুতোষিক নেই। তারপরে ইনক্রিমেন্ট বাড়বে না, তারপরে লেখা আছে অর্জিত ছুটির বিপরীতে টাকা পাওয়া এই ব্যবস্থা নেই। অবসর প্রস্তুতিমূলক ছুটি কিছু বলা নেই। যেগুলো বলা নেই সেগুলো ডেফিনেটলি ইন্ট্রোডিউস করা সম্ভব, যদি বলা নাও থাকে। যদিও আমার সহকর্মীর কাছে আমি শুনছিলাম, একটুখানি শুনেছি, মাসিক চিকিৎসা ভাতা, উৎসব ভাতা, বৈশাখী ভাতা, এটা বলছে কিছু বলা নেই। যেগুলো বলা নেই সেগুলো অবশ্যই ইন্ট্রোডিউস করা যায়। আমাদের তো কয় টাকা বেতন পেতাম। জি, তাহলে এই জায়গাগুলো নিশ্চয়ই স্পষ্ট করা প্রয়োজন ছিল, এবং এটি স্পষ্ট করলে তবে হয় কি, এটা ঠিক, কিন্তু প্রথমে অনেক কিছু হয় না, বার্গেইনের কিছু সিস্টেম থাকে, কিন্তু প্রথমে সবকিছু যে দিয়ে দেয় তারপরেও কিন্তু অনেকে আন্দোলন করে, তখন আর কিছু থাকে না। এক, দুই হচ্ছে অনেক সময় এটা যারা করেন তারা হয়তো অত কেয়ারফুলি বা দেখে বা অভিজ্ঞতা এরকম থাকে না। সেজন্য আমি মনে করি এইসবের ক্ষেত্রে কিন্তু প্রথমে ডিসকাশন করলে ভালো হয়, যারা স্টেক হোল্ডার তাদের সাথে। এটা কিন্তু এর আবার অন্য একটা দিক আছে, সেটা হচ্ছে অনেক সময় ডিসকাশন করলে দেখা যায় কি আরো জটিল হয়ে যায়, তখন আর কেউই মানতে চায় না। সুতরাং সরকারে যারা কাজ করে তাদের একটা গ্রুপ এরকমও মত আছে, বাট আমি নিজে বিশ্বাস করি, আমি দেখেছি যে আলাপ আলোচনা করলে, জানালে, তখন কড়া রিয়াকশন হয় না, এরকম হরতাল বাই জাতি হয় না, তখন এখানে আলোচনাটি গুরুত্বপূর্ণ। জি, এবং শিক্ষক, বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, এই সব বিষয়ের ক্ষেত্রে আসলে আরেকটু সংবেদনশীল হওয়াও নিশ্চয়ই প্রয়োজন। অধ্যাপক ডক্টর নিজামুল হক ভূঁইয়া, এই যে আলোচনার কথা বলা হয়েছে, আপনাদের তো একটি কমিটি হয়েছিল, সেখান থেকে আপনারা শিক্ষা মন্ত্রণালয়ে একটি মূল্যায়ন পত্র আপনারা দিয়েছিলেন। সরকারের পক্ষ থেকে আপনাদের সাথে কোনো রকম আলোচনার চেষ্টা কি করা হয়েছে কিনা? আমরা চেষ্টা করেছি, কিন্তু সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আলোচনা, কোনো ইঙ্গিত আমরা এই পর্যন্ত পাই নাই। কিন্তু আমরা দেখেছি গতকালকে শিক্ষামন্ত্রী মহোদয় বলেছেন এটা শিক্ষা মন্ত্রণালয় করে নাই, এটা করেছে অর্থ মন্ত্রণালয়। তো একজনকে দোষারোপ না করে জিনিসটা কিভাবে সমাধান করা। যেমন গোলাম মোস্তফা সাহেব, উনিও আমার মতো এখন চাকরিজীবী, আমিও শিক্ষকতা করি, উনিও সরকারি চাকরি করেন। উনি বলেছেন উনি 13তম BCS এর, উনিও একজন একটি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে আজকে সরকারি চাকরি করছে, এবং দায়িত্বের কারণে ওনাকে এখন কথা বলতে হচ্ছে। উনি যেটা বলছে এটা কোনো বিগ ইস্যু না, যে শিক্ষকদের এই যে 65 বছর বা আরো কিছু কিছু ইস্যু। আমরা তো বলছি যে আমাদের যে সুপার গ্রেডটি মাননীয় প্রধানমন্ত্রীর সামনে আলোচনা হয়েছে, উনি বলছে যে ঠিক আছে শিক্ষকদের এই দাবিটা মেনে নেওয়া হলো, কিন্তু সুপার গ্রেডটি অদ্যবধি আমরা পরবর্তী পর্যায়ে আমাদের বর্তমান যিনি উপাচার্য, উনি যেমন শিক্ষক সমিতি ফেডারেশনে আমি যে দায়িত্বটা পালন করছি সেটা করছিলেন, এবং শাহজালাল বিশ্ববিদ্যালয়ের যিনি বিসি ফরিদ আহমেদ সাহেব এবং আমাদের মাকসুদ কামাল সাহেব, দুজনেই সামনেই আমাদের কিন্তু আলোচনাটাই হয়েছে। এমনকি তৎকালীন অর্থমন্ত্রী মুহিত সাহেবের বাসাও আমরা গিয়ে সে আলোচনাগুলো করেছি। কিন্তু এর পরবর্তী পর্যায়ে আমির হোসেন আমু সাহেবকে যেটা দায়িত্ব দেওয়া হয়েছে, উনি বললেন ঠিক আছে তোমাদেরকে 6টা দেওয়া হবে। এরপর এই যে 2015 সাল থেকে অদ্যবধি সুপার গ্রেডটা, কারণ আমি তো মনে করি গোলাম মোস্তফা সাহেব চাবে না উনার একজন শিক্ষক সম্মানিত, উনিও চাবেন যে উনার শিক্ষকের উনি সম্মান করবে, আমরাও আমার শিক্ষকদেরকে সম্মান করব। এখন সুপার গ্রেডটা আজকে দেখেন পুলিশ পাচ্ছে, আর্মি পাচ্ছে, তারপরে লেফটেন্যান্ট জেনারেলরা পাচ্ছে। তো সুপার গ্রেডটা তো এমন না যে শুধু প্রশাসন নিয়ে নিছে, অন্যরাও কিন্তু নিয়ে নিছে, কিন্তু আমরা শিক্ষকরা এতই অবহেলিত। এই জায়গায় আপনার মন্তব্য জানতে চাই। এই যে সুপার গ্রেডের আলোচনাটা তো অনেক পুরনো, এবং এখন এই প্রত্যয় স্কিমের কথা যখন উঠেছে, শিক্ষকরা ওই বিষয়টিও কিন্তু আবার সামনে নিয়ে এসেছেন, তাদের যে দাবি রয়েছে তার মধ্যে। এতে করে কি আসলে মানে প্রশাসনের পক্ষ থেকে বা অ্যাডমিন ক্যাডারের পক্ষ থেকে কি এক ধরনের ছড়ি ঘোরানোর প্রবণতা কি আপনার কাছে মনে হয় কিনা? ধারণা, তার কারণ এইটা তারা তো সার্বিক দায়িত্বে থাকে অনেক বিষয়ে, সেজন্য দোষ হয়। আপনি যদি দেখেন জেলাতে উপজেলাতে যান, তাহলে দেখবেন যে অন্য অফিসারদের সুন্দর বাড়ি ঘর করে দিয়েছে, তারাই কিন্তু জমি জমা দিয়েছে, কিন্তু আমি দেখি ADC-দের বাড়িঘর নাই। হ্যাঁ, তারা অ্যাবান্ডান বাড়ি এটা সেটাতে থাকে। যারা প্রশাসনে এরকম ধারণা ঠিক না। প্রশাসনের লোকেরা কিন্তু আপনি দেখবেন যে আক্রমণাত্মক না, অনেকে অনেক কিছুই বলে, হ্যাঁ, কিন্তু সাধারণত প্রশাসন ক্যাডারের লোকেরা ওরকম আক্রমণাত্মক বলে না, কিন্তু সরকারের কাছে থাকে, বলাটাও ঠিক না। তারা ওভারঅল কোঅর্ডিনেশনে থাকে, তাদের দায়িত্ব কিন্তু তার স্বার্থ দেখা না। প্রশাসনের লোকের দায়িত্ব হচ্ছে সবার স্বার্থ দেখা। ডেফিনেটলি ছড়ি ঘোরানো না, হয়তো কেন এটা হয়েছে আমি জানি না, তবে এটা বিশ্বাস করি যে শিক্ষার দিকে বিশেষ নজর দেওয়া দরকার। কারণ আমি 4টা BCS-এ
ভাইভাতে গেছি, সেখানে দেখছি শিক্ষা ক্যাডারে কেউই অপশন দেয় না। প্রায় 60-62 জনের ইন্টারভিউয়ের ভিতরে আমি একজনকেও পাইনি যে অপশন দিয়েছে শিক্ষা। এটা ভাবার বিষয়। এটা নট নেসেসারিলি যে সুযোগ সুবিধা নাই, একই রকম তো বেতন কাঠামো, কিন্তু আরো অনেক বিষয় আছে, দুর্নীতির বিষয় আছে, ক্ষমতার অপব্যবহার আছে। সেসবগুলো যদি কন্ট্রোল করা যেত তাহলে হয়তো সবাই ওইভাবে চিন্তা করতো। বিশ্ববিদ্যালয়ে যারা বেস্ট যারা তারা যাতে থাকে, গবেষণায় থাকে, সেজন্য আসলে টাকা পয়সা বাড়ানো দরকার। আমার বিশ্বাস যে এটাই শেষ কথা না, এরপরেও কথা আছে, এটা দেবেন। আমি দেখেছি যে শিক্ষকদের পরে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু স্পেশাল, পার্টিকুলারলি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলি, কিন্তু সবকিছু তো ওনার নজর দেওয়া সম্ভব হয় না। অ্যাডমিন ক্যাডারের লোকেরা হয়তো আছে বিভিন্ন জায়গায় নানান কাজে, তবে ভুল বোঝাবুঝি ডেফিনেটলি আছে। কিন্তু এই জায়গাটা অনেক নিশ্চয়ই সময় একটা দেশে একটা ক্রাইসিস হলে, কোনো একটা ঝামেলা হলে ওই অ্যাডমিন ক্যাডারের লোকদের ঘাড়ে দেওয়া, এটা সুবিধা হয়। পলিটিক্যাল দিক থেকে নজর অন্যদিকে চলে যায়, সেটা অবশ্য সুবিধা আছে, কিন্তু মাঝে পড়ে স্কেপগোট হয়ে যায়। জি জি, মোহাম্মদ গোলাম মোস্তফা, আমরা প্রত্যয় স্কিমের যে বিষয়টি দেখলাম যে এটি তথ্য যেভাবে এসেছে তার মানে হচ্ছে, এবং আপনি যে বক্তব্য দিচ্ছেন, অর্থাৎ অস্পষ্টতা রয়েছে। শিক্ষকরা তো মে মাস থেকে এটি নিয়ে কথা বলছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, এবং আজকে 1 জুলাই কার্যকর হলো। এর মাঝখানে তো আপনার জি মার্চে প্রজ্ঞাপন জারি হয়েছে, কিন্তু এরপর থেকেই কিন্তু আমরা দেখেছি মেতেও শিক্ষকরা অনেক বেশি সরব ছিলেন। এই জায়গাটা আপনারা স্পষ্ট করবার যথেষ্ট সময় পেয়েছিলেন, এটি কেন করলেন না? এবং আরেকটি প্রশ্ন আছে শিক্ষকদের পক্ষ থেকেও, সেটি হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে আমরা দেখে থাকি যে প্রতিটি পদোন্নতি একটি সম্পূর্ণ নতুন নিয়োগ হিসেবে ধরা হয়। তাহলে যখন একজন শিক্ষক সহকারী অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক হবেন, তার সেক্ষেত্রে কি তার ওই নতুন নিয়োগের কারণে তিনি কি প্রত্যয় স্কিমে চলে আসবেন, নাকি আগের পেনশন ব্যবস্থাতেই থাকবেন? ধন্যবাদ। আপনি যে প্রশ্নটা করলেন সেখানে আমার উত্তর হবে এরকম যে একজন শিক্ষক যখন প্রভাষক থাকেন বলে করেন একটা ইউনিভার্সিটি থেকে, উনি হয়তো ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে অন্য একটা ইউনিভার্সিটিতে সহকারী অধ্যাপক হলেন। আপনার কোশ্চেন হলো যে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে কিন্তু পে প্রোটেকশন এবং সার্ভিস প্রোটেকশনের ব্যবস্থা রয়েছে। যদি উনি পে প্রোটেকশন এবং সার্ভিস প্রোটেকশন পান, তার কিন্তু এটা নতুন চাকরি হিসেবে ট্রিটেড হবেন। ফলে উনি যে পেনশন ব্যবস্থার আওতায় আগে ছিলেন সেই পেনশন ব্যবস্থারই আওতায় থাকবেন। এখানে কিন্তু এখনো এটা ওনারা পেয়ে থাকেন। এখন এক ইউনিভার্সিটি তো অন্য ইউনিভার্সিটিতে যখন যান, তখন কিন্তু তার ওই চাকরিটা কাউন্ট করে পেনশন দেওয়া হয়। সুতরাং এক্ষেত্রে কোনো সমস্যা নেই এবং এটা কোনো ক্লারিফিকেশনের প্রয়োজন নেই। এটা তার ইনহেরিটলি তারা পেয়ে থাকেন এবং এটা কখনো চেঞ্জ করা হয় নাই এবং ভবিষ্যতেও সম্ভাবনা নেই চেঞ্জ। এবং এই যে আপনারা বলছেন আলোচনার সুযোগ থাকছে, এবং আমি যখন আপনাকে বলছিলাম যে গণমাধ্যমে যেভাবে প্রত্যয় স্কিমের তথ্য এসেছে সেইটিতে আপনি বলছিলেন যে তখন আপনি ব্যাখ্যা দিচ্ছিলেন এই যে অস্পষ্টতা এবং আগে থেকে আলোচনা করে তারপর সেই স্কিমটি চালু করা, এই সুযোগটি ছিল কিনা? না, এখন দেখেন, আমরা প্রত্যয় স্কিম যদি দেখেন, প্রত্যয় স্কিম কিন্তু চালু হচ্ছে আজকের থেকে চালু হওয়ার পর আমরা জাতীয় পেনশন কর্তৃপক্ষের পক্ষ থেকে অলরেডি আমাদের ওয়েবসাইটে অনলাইনে এটা জয়েন করার প্রভিশন রেখেছি। জয়েন করার পরে জয়েন করতে যেয়ে যদি কারো মনে কোনো কোশ্চেন আসে, আমরা এটা চালু হওয়ার আগে আমাদের ফ্রিকুয়েন্ট আস্ক কোশ্চেনে এই প্রত্যয় স্কিম সম্বন্ধে কোনো কথা বলি নাই। আজকের থেকে চালু হওয়ার পরে যে প্রশ্নগুলো আমাদের সামনে আসবে এবং আমাদের স্টেক হোল্ডারদের মনে আসবে, সেই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আমরা আমাদের ফ্রিকুয়েন্ট আস্ক কোশ্চেনে আমরা দিয়ে দিব। জি, আর এখন দুটো বিষয় কিন্তু আমি ক্লিয়ারই করলাম, যেটাকে সরকার টাচ করেনি। একটা হলো পিআরএল, আর একটা হলো লাম গ্রান্ট, আর কেবল যেটা বললাম যে পে প্রোটেকশন, সার্ভিস প্রোটেকশন, এটা কিন্তু এটা বিষয়ে সরকার বলে নাই যে এটাকে কার্টেল করা হয়েছে। সুতরাং এটা বহাল আছে। আর কোনো ইস্যু যদি থাকে সেটাও আমরা বলতে পারি যে আর কোনো ইস্যু কি আসছে এর মধ্যে, 75 বছর বয়সের পর নমিনি তিনি আর টাকা পাবেন না, এই বিষয়টিও তো রয়েছে। আচ্ছা, এখন আমি বলেছি কিন্তু যে পেনশন স্কিম একটা ডিফাইন্ড আনফান্ডেড ডিফাইন্ড কন্ট্রিবিউটরি সিস্টেম, ডিফাইন্ড বেনিফিট সিস্টেম, আর একটা হলো ফান্ডেড কন্ট্রিবিউটরি সিস্টেম। এখন আনফান্ডেড ডিফাইন্ড বেনিফিট সিস্টেমের সব ফিচার্স কিন্তু কন্ট্রিবিউটরি পেনশন সিস্টেমে থাকেন, বিশ্বের কোথাও থাকেন। এটার একটা
ইউনিক বৈশিষ্ট্য থাকে। এই জন্যে আমরা করেছি কি যে যিনি চাকরি করছেন অর্থাৎ যিনি এই স্কিমে অংশগ্রহণ করবেন উনি কিন্তু আজীবন প্রোটেক্টেড থাকবেন। তার স্পাউস কিংবা তার নমিনি 75 বছর বা মানে 15 বছর, পরবর্তী 15 বছর যদি ওনার অবর্তমানে প্রোটেক্টেড থাকছেন। এখন আর একটা জিনিস কিন্তু এর মধ্যে আছে, যিনি তার নমিনি বা স্পাউস ওনারও কিন্তু ইন্ডিভিজুয়ালি জাতীয় পেনশন কর্তৃপক্ষের আওতায় যে কোনো প্রযোজ্য স্কিমে অংশগ্রহণের সুযোগ রয়েছে। সেক্ষেত্রে উনি কিন্তু এম্পাওয়ার্ড হয়েছেন, অর্থাৎ ওনার নিজের জন্য নিজে আজীবন পেনশন এনশিওর করার একটা সুযোগ সৃষ্টি হয়েছে, যেটা আগে ছিল না। আর দেশের আপনি দেখেন যে আমাদের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, স্বশাসিত প্রতিষ্ঠান হলো 403টা, 90টা প্রতিষ্ঠানে এখন পেনশন সিস্টেম চালু আছে, বাকি 313টা সিস্টেমে কিন্তু কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড চালু আছে। এখন এই প্রতিষ্ঠানগুলোকেও পেনশনের আওতায় আনতে হলে ডিফাইন্ড বেনিফিট সিস্টেমের মাধ্যমে কখনো সম্ভব। এই সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এরা মিলে সরকারি কর্মচারী আছে 12 থেকে 12.5 লাখ, পেনশনার আছে 7.5 লাখ, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মচারী আছে 4 লাখ থেকে 4.5 লাখ, টোটাল হয় অ্যারাউন্ড 25 লাখ। এই 25 লাখ লোক এখন পেনশনের আওতায় আছে। 25 লাখ লোককে যদি আপনি পোষ্য দিয়ে 4 দিয়ে গুণ দেন, 1 কোটি মানুষ একটা সেফটি নেটের আওতায় আছে পেনশন ব্যবস্থায়, বাকি 16 কোটি মানুষ কিন্তু মিসিং। এখন সরকার জাতীয় পেনশন কর্তৃপক্ষের আওতায় যে সর্বজনীন পেনশন স্কিম চালু করেছে তাতে 17 কোটি মানুষেরই ঢোকার সুযোগ রাখা হয়েছে। এটা কি একটা বৃহত্তর জায়গায় সরকার নিয়ে যায় না এই জিনিসটাকে? এটা তো সরকার অ্যাপ্রিশিয়েট করা দরকার। জি অবশ্যই, আমরা শিক্ষকদের বিষয়ে যেহেতু কথা বলছি এই প্রসঙ্গেই থাকতে চাই। আমাদের সবশেষ বিরতির সময় হয়েছে, আবারও ফিরবো আপনাদের কাছে। অধ্যাপক ডক্টর নিজামুল হক ভূঁইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। বিরতির পর আরও একজন শিক্ষক যুক্ত হবেন আমাদের সঙ্গে। দর্শক, একটা বিরতির পর ফিরছি, নিশ্চয়ই সঙ্গেই থাকবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ। ফিরে এলাম বিরতির পর। আজকের ৭১ সংযোগে আমরা কথা বলছি সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম নিয়ে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এটি প্রত্যাহারের দাবি জানিয়ে যে কর্মবিরতিতে গেছেন সে প্রসঙ্গে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক অধ্যাপক ABM আবু নোমান। আগে থেকেই আমাদের সাথে আছেন সাবেক মুখ্য সচিব এবং শিক্ষা সচিব এনআই খান এবং আছেন আমাদের সঙ্গে মোহাম্মদ গোলাম মুস্তফা। অধ্যাপক ABM আবু নোমান, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। পেনশন স্কিম নিয়ে শিক্ষকদের যে বক্তব্য সেটি অধ্যাপক ডক্টর নিজামুল হক ভূঁইয়া অনেকটাই স্পষ্ট করে গেছেন, কিন্তু প্রত্যয় স্কিমে শিক্ষকদের যুক্ত করবার কারণে আপনারা যে এটিকে অসম্মানজনক বলছেন, এই জায়গাটি একটু স্পষ্ট করবেন। প্রথমে ৭১ টিভিকে ধন্যবাদ জানাচ্ছি। আমার মনে হয় যে সময় উপযোগী একটি বিষয় নিয়ে আজকে আপনারা আলোচনার অবতারণা করেছেন। আসলে নিজামুল হক স্যার কিন্তু ঠিকই বলেছেন। সবাই মনে করছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এই প্রত্যয় স্কিম থেকে এটাকে তাদেরকে প্রত্যাহার করতে চায়, এটি শুধুমাত্র টাকা পয়সার বিষয়। আমরা জানি যে সরকারি কর্মকর্তারা অনেক ধরনের সুযোগ সুবিধা ভোগ করে থাকেন যেগুলি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পান না। সেগুলি আমি এখানে আসলে পুনরাবৃত্তি করতে চাই না। কিন্তু আমরা জানি যে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি আসলে নিজেই চেয়েছিলেন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যে তাদের যে সুনাম রয়েছে, তাদের যে ডিগনিটি রয়েছে, এবং সেটার জন্য উনি বিশ্ববিদ্যালয়কে স্বায়ত্তশাসন প্রদান করেছেন। এবং যে 4টি বিশ্ববিদ্যালয়কে আপনার আইনের মাধ্যমে পরিচালিত হয় তার ভিতর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটি অন্যতম, 1973 সালের যে আইনটি রয়েছে। এবং আমরা জানি যে বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষক হিসেবে যারা যোগদান করেন, আমি অন্য পেশায় যারা আছেন তাদেরকে খাটো করে বলছি না, এটি সিস্টেমের কারণে যে সেখানে আমরা দেখি যে বিশ্ববিদ্যালয়ে যারা মেধাবী তারাই কিন্তু বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে তাদের কাজ করার সুযোগ হয়ে থাকে। কিন্তু আমরা জানি এই যে পেনশনের কথা বলছিলাম, আমরা অবশ্যই সার্বজনীন পেনশন স্কিমকে সাধুবাদ জানাই এবং এটি আমি মনে করি যে একটি যুগান্তকারী সৃষ্টি। কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাও বলেছেন যে এই সুরক্ষা বলয়ের যারা রয়েছে, যারা পেনশন পাচ্ছে না, কিছুক্ষণ আগে সমতার কথা নিয়ে আলোচনা হচ্ছিল, চমৎকার একটি বিষয় যে তাদেরকে এই পেনশন স্কিমের মধ্যে নিয়ে এসে
যে যাতে তাদের সামাজিক সুরক্ষা এবং অবসরকালীন সময়ে যাতে তারা নিজেরা জীবনযাত্রার মান যাতে বৃদ্ধি পেতে পারে সেজন্য সার্বজনীন পেনশন স্কিম। কিন্তু আমরা জানি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাদের যে কাঠামো রয়েছে, বেতন কাঠামো, সে কাঠামোর মধ্যেই আসলে এই পেনশন স্কিমটা তারা ভোগ করে থাকে। এবং সেখানে আমরা যদি দেখি যে তুলনামূলক একটা চিত্র যদি আমরা দাঁড় করাই, তাহলে আমরা দেখতে পাবো যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বর্তমান যে প্রত্যয় স্কিমে তাদেরকে আজকে থেকে যে যোগদান করবে উনি অবশ্যই প্রত্যয় স্কিমের আন্ডারে চলে আসবেন। এটি আমরা মনে করছিলাম যে একটি বিশ্ববিদ্যালয় আসলে দু ধরনের পদ্ধতি, প্রথমত, এবং দ্বিতীয়ত বলা হচ্ছে যে শিক্ষকরা যদি তাদের অবসরকালীন সময়ে যে সুযোগ সুবিধা, সেই সুযোগ সুবিধা নিয়ে যদি চিন্তা করা হয়, তাহলে তাদের যে বিশ্ববিদ্যালয়ে জ্ঞান সৃজন এবং জ্ঞান বিতরণ এবং একই সাথে আমরা যেটা বলছিলাম যে সেখানে যে গবেষণার বিষয়, সেগুলি কিন্তু আসলে বাধাগ্রস্ত হবে। এবং আমাদের আরেকটি সংখ্যা বারবারই রয়ে যাচ্ছে যে এই মেধাবী ছাত্ররা যদি বিভিন্ন সুযোগ সুবিধার কারণে যদি তারা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতায়, এখন পারে যে অনেকেই আসতে পারে, কিন্তু আমরা যেটা আশঙ্কা করছিলাম যে মেধাবী ছাত্রছাত্রীরা যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার প্রতি তাদের যদি বিমুখতা চলে আসে, তারা যদি না আসে, তাহলে বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রছাত্রীরা যে পাঠদানের যে প্রক্রিয়া, গবেষণার যে নতুন নতুন জিনিস উদ্ভাবন, সেই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে আমরা পিছিয়ে পড়তে পারি। এবং একই ক্ষেত্রে আমরা যেটা বলছিলাম যে আর্থিক বিষয়টি এখানে যেভাবে বিবেচনায় আসছে, তার চেয়ে বড় হচ্ছে যে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অবনমন। আপনারা জানেন যে এর আগেও কিন্তু বিশ্ববিদ্যালয় শিক্ষকদেরকে বলা হয়েছিল তারা 3য় গ্রেডে থাকবে, 1 নম্বর গ্রেডে তারা যেতে পারবে না। তখনও কিন্তু আমরা আন্দোলন করেছিলাম যে আসলে 1 নম্বর গ্রেডে যাওয়া না যাওয়ার বিষয় নিয়ে নয়, এই যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটা ডিগনিটি রয়েছে, সেই ডিগনিটির ক্ষেত্রে আমরা যদি 3 নম্বরে থাকি, তাহলে দেখা যায় যে সেখানে যে অন্যান্য ক্যাডার সার্ভিসে যারা রয়েছে তাদের সাথে আমাদের একটা বৈষম্য তৈরি হচ্ছে। এবং আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে। উনি সেই সময়ে শিক্ষকদের যে যৌক্তিক দাবি, সেই দাবিটি কিন্তু উনি বুঝতে পেরেছেন। জি, আপনারা কর্মবিরতিতে আছেন, যেহেতু আমরা শুরুতে যখন প্রতিবেদন দেখছিলাম ওখানে শিক্ষার্থীদের কনসার্নের, উদ্বেগের জায়গাটি দেখছিলাম, সেশন জটের একটি আশঙ্কার কথাও তারা কিন্তু করছেন। সেখানটায় আসলে এভাবে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে না গিয়ে বা এর কোনো বিকল্প, আপনাদের দাবি আদায়ের বিকল্প কোনো পথ ছিল কিনা? ধন্যবাদ, আপনি একটি চমৎকার প্রশ্ন করেছেন। আসলে আপনি যদি দেখেন যে আমাদের এই সার্বজনীন পেনশন স্কিম অথবা প্রত্যয় স্কিমে আমাদের অন্তর্ভুক্ত করার কারণে আমাদের যে আন্দোলন, প্রথমে কিন্তু আমরা মানববন্ধন করেছি, তারপরে 1 ঘন্টার কর্মবিরতি করেছি, তারপরে 2 ঘন্টার কর্মবিরতি করেছি, তারপরে অর্ধ দিবস আমরা কর্মবিরতি করেছি। আমরা মনে করেছি এই গুরুত্বপূর্ণ বিষয়টি সরকারের যথাযথ কর্তৃপক্ষের অবশ্যই দৃষ্টি আকর্ষণ করবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলেও সত্যি যে আমাদেরকে শেষ পর্যন্ত সর্বাত্মক কর্মবিরতিতে যেতে হয়েছে, এবং যেখানে আমরা ক্লাস পরীক্ষা। কিন্তু একটা কথা বারবার আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, যে সেটি হচ্ছে, আপনারা জানেন যে করোনাকালীন সময়ে আমাদের বিশ্ববিদ্যালয়ে শিক্ষা জীবন প্রায় 2 বছরের মতো ক্ষতিগ্রস্ত ছিল। আমরা শিক্ষকরাই আমরা অতিরিক্ত ক্লাস নিয়েছি, আমরা বন্ধের দিনে পরীক্ষা নিয়েছি, আমরা অনলাইনে ক্লাস নিয়েছি। এখন বলতে গেলেই যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলিতে যে 2 বছরের যে একটা ঝুঁকি ছিল, সেশন জেমের ঝুঁকি, সেটি নেই। আমি আজকে আমরা এটি আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আমরা আশ্বস্ত করতে চাই, হয়তো আমাদের 2-1 দিনের কর্মবিরতির মাঝখানে ছাত্ররা কিছুটা ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু এটাও আমরা নিশ্চিত করতে চাই যে আমাদের এই যৌক্তিক দাবির প্রতি যদি সরকারের সমর্থন থাকে, তাহলে অবশ্যই আমরা ক্লাসরুমে ফিরে যাব আমরা। এবং এটাও আরেকটু বলে রাখতে চাই, আমরা অতিরিক্ত ক্লাস নিয়ে, অনলাইনে ক্লাস নিয়ে, এমনকি বন্ধের দিনে সেটি আপনারা শিক্ষণ ঘাটতিটি সেটি আপনারা পুষিয়ে নেবেন। অনেক ধন্যবাদ। এনআই খান, আপনার মন্তব্য নেব। একটি সম্মানের, শিক্ষকদের সম্মানের প্রসঙ্গটি এখানটায় এসেছে। সেক্ষেত্রে 1 জুলাইয়ের আগে, যেটি আপনিও বলছিলেন, আলোচনা করে আসলে শিক্ষকদের এই বিষয়টিকে মাথায় রেখে এটার কোনো একটা সহজ সমাধান করা যেত কিনা? দেখুন, এটা চালু করেও সমস্যার সমাধান করা যায়, এটা চালু রেখেও আরো বেশি সুযোগ সুবিধাও বাড়ানো যায়। আমি আগেই বলেছি যে আসলে আমাদের শিক্ষা ক্ষেত্রে আরো বেশি নজর দরকার, আরো বেশি অর্থ দরকার। তবে সেজন্য আরো যাতে নৈকট্য আসে, দূরত্ব না হয়, সেটা একটু দেখা দরকার। আমি মনে করি চালু হলে বা আলাপ আলোচনার মাধ্যমে এটা করা সম্ভব। আর অর্থ ছাড়াও আরো সুযোগ সুবিধা দরকার। তার কারণ ভারতের যিনি রাষ্ট্রপতি ছিলেন আবুল কালাম সাহেব, ওনার কথাই বলি, উনি বলছেন, দেখেন, টাকা পয়সা দিয়ে কিন্তু সম্মান হয় না, সম্মান হয় অন্য অন্য বিষয় অনেকগুলো, সেটা আমি বলে সময় নষ্ট করতে চাই না। উনি আরো কঠিনভাবে বলছে যে টাকা পয়সা তো ভিক্ষা করে হয়, কিন্তু
অনেক যোগ্যতা, দক্ষতা, সততা এগুলো কিন্তু ওইভাবে সম্ভব হয় না। আমাদের এখানে কিন্তু এটা ঠিক যে শিক্ষায় আরো বেশি নজর দিতে হবে, শিক্ষাতে আরো বেশি অর্থ বিনিয়োগ করতে হবে, কোনো সন্দেহ নাই। তো কিন্তু আমার মনে হয় যে সংঘাতপূর্ণ পরিবেশ না সৃষ্টি করা ভালো। এটা চালু হলেও আলাপ আলোচনা করে এর ভিতরে অনেক সুযোগ তৈরি করা সম্ভব। কারণ এছাড়াও তো আরেকটা সমতা নামের একটা স্কিম আছে শুনলাম, সেখানে যারা হার্ডকোর পোর ওখানে তাদেরও ব্যবস্থা আছে। আর এইটাতে 17 কোটি মানুষ যদি উপকৃত হয় তাহলে তো ভালো। আর সেখানে বিশ্ববিদ্যালয়ের টিচারদের জন্য প্রয়োজনে একটু আলাদা বাড়তি সুবিধা দেওয়া সম্ভব, এটা কোনো কঠিন কিছু আমি মনে করি না। তবে প্রথমেই এটা চালু হওয়া দরকার, কিন্তু চালু হওয়ার সময়ও কমিটমেন্ট করতে পারে সরকার, আলাপ আলোচনা হতে পারে। কিন্তু হরতাল টরতাল করলে এমনিতে আমার কাছে মনে হয় যে এমনিতে অর্থনীতির পর একটা চাপ আছে, হয়তো মনে করতে পারে যে এই বিপদের সময় আমাদের আরো চাপ সৃষ্টি করছে। আর একটা জিনিস, এইসবে সাধারণত বিভেদ তৈরি হয়। আপনি যেমন বলছিলেন যে অ্যাডমিন ক্যাডারের লোকেরা, দেখেন অ্যাডমিন ক্যাডারের লোকেরা কিন্তু যদি আপনারা মনে করেন সর্বময় ক্ষমতা, তাহলে তো বিসিএস এ কোটা থাকতো, তাদের তো কোনো অ্যাডমিন ক্যাডারের লোকের কোটা আছে, বিশ্ববিদ্যালয়ে কিন্তু কোটা আছে, প্রাইমারি স্কুলে কোটা আছে শিক্ষকদের, তাই না? নাম্বার কম করার অ্যাডমিন ক্যাডারের এটা মনে করা উচিত না। তারা পলিটিক্যাল লোকের সাথে কাজ করে, বেসিক্যালি পলিটিক্যাল যারা, তারাই কিন্তু এন্ড অফ দি ডে তারা মাস্টার। সরকারের ভিতরেও আমরা দেখি অনেকে অনেক কথা বলেন, কিন্তু আসলে কোহেরেন্টলি কথা বলা উচিত। তার কারণ আমি যদি সরকারে থাকি, আরেকজন আরেক জায়গায় থাকে, এক একজন এক এক রকম বলা উচিত না, তাদের আন্ডারস্ট্যান্ডিং দরকার বলে আমি মনে করি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। একটু বিদায় নিতে পারি? জি জি, অবশ্যই। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য এনাই খান। মোহাম্মদ গোলাম মোস্তফা, সবশেষে আপনার মন্তব্য নেব। শিক্ষকদের বক্তব্য আপনি শুনেছেন এবং এখানটায় যে অস্পষ্টতার কথাটি বারবারই এসেছে, যে তথ্যগুলো আর একটু পরিষ্কার হয়তো থাকতে পারতো, বা শিক্ষকরা যে পেনশন স্কিমে ছিলেন সেটিকেই এর মধ্যে যুক্ত করা যেত কিনা। এই বিষয়টা আমি প্রথমেই কিন্তু পরিষ্কার করার চেষ্টা করেছি যে কি কারণে বর্তমান পেনশন সিস্টেম থেকে নতুন একটা পেনশন সিস্টেমে আমরা গেলাম। এখানে একটা প্রশ্ন কয়েকবার এসেছে যে শিক্ষকদেরকে অবনমন করা হয়েছে। আসলে কিভাবে করা হয়েছে আমার কাছে বোধগম্য নয়। কারণ হলো 30 তারিখ পর্যন্ত যারা এই পেশায় আছেন তারা কিন্তু আগের সমুদয় সুবিধার মধ্যেই আছে। আজকের থেকে যারা যোগদান করবেন তারা আর একটা পেনশন সিস্টেমের আওতায় থাকবেন। বিশ্বের দেশে দেশে যদি আপনি দেখেন, যে সমস্ত দেশে আগে ডিফাইন্ড বেনিফিট সিস্টেম ছিল, পরে ডিফাইন্ড কন্ট্রিবিউটরি করা হয়েছে, সে সমস্ত দেশে কিন্তু দুই ধরনের পেনশন ব্যবস্থাই সাইড বাই সাইড চলছে, ইভেন ভারতেও আছে। আর অবনমনের সুযোগ নাই এই কারণে জাতীয় পেনশন কর্তৃপক্ষের আওতায় যে সর্বজনীন পেনশন স্কিম চালু হয়েছে, পেনশন ব্যবস্থাপনা আইন 2023-এ কিন্তু ক্লিয়ার বলা আছে সব শ্রেণী পেশার মানুষের জন্য সর্বজনীন পেনশন স্কিম হবে। কাউকে যদি এক্সক্লুড করে শিক্ষকদেরকে ইনক্লুড করা হতো, এই ক্ষেত্রে সরকারি কর্মকর্তাদের সাথেও যদি একসাথে, যেটা আগামী বছর চালু করার কথা বলা, আমি এটারও জবাব দিচ্ছি আপনাকে। আপনি দেখবেন যে প্রথমে কিন্তু 4টা স্কিম চালু করা হয়েছে, তারপরে আরেকটা স্কিম হলো, আরেকটা স্কিম কিন্তু একটা ইন্টারভাল দিয়ে হচ্ছে। তার কারণ এটা এক একটা স্কিমের এক এক ধরনের বৈশিষ্ট্য থাকার কারণে এত মানুষকে আপনি এনরোল করবেন, একটা সক্ষমতার জায়গা কিন্তু দরকার। শুধুমাত্র এইটার জন্যই যেটুকু সময় দরকার সেইটুকু ইন্টারভাল দিয়েই কিন্তু চালু করা হচ্ছে। স্বশাসিত স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সংখ্যা কিন্তু একটা, আমি বলেছি মোর দ্যান 400। এখন এই প্রতিষ্ঠানগুলোকে আনা, তারপরে যদি সরকার এটাও আনি, তাহলে একসাথে এতগুলো বাস্তবায়ন করা কিন্তু ঝুঁকিপূর্ণ এবং কষ্টসাধ্য। আমরা একটা একটা করে এই জন্য উদ্যোগ নিয়েছি, সরকারও নীতিগত সিদ্ধান্ত একটা একটা করে দিয়েছে, কিন্তু এই পেনশন ব্যবস্থার বাইরে আর কারো থাকার সুযোগ কিন্তু আইনে রাখা হয়। ফলে এখানে অবনমনের কোনো সুযোগ আছে বলে আমার কাছে মনে হয়। অনেক ধন্যবাদ মোহাম্মদ গোলাম মোস্তফা। গোলাম মোস্তফার বক্তব্য আপনি শুনলেন। আবু নোমান খান, আবু নোমান, আপনার বক্তব্য জানতে চাই এখানটায়। না, অবনমনের বিষয়টি হচ্ছে আমি যেটা মনে করছিলাম, কারণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, অনেকে বলছে যে স্বায়ত্তশাসিত, উনি নিজেও বললেন যে 400টির মতো রয়েছে, আর কেউ সেটাতে দ্বিমত করছে না। বিষয়টি সেটি নয়। অন্য কোনো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান দ্বিমত করলো কি করলো না সেটি বড় বিষয় নয়। বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হলেও তার প্রকৃতি কিন্তু অন্য স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান থেকে ভিন্ন।
সেটি হয়তো আমরা আমাদের যে প্রাতিষ্ঠানিক কারণে অথবা আমাদের প্রশাসনিক বিভাজনের কারণে আমরা সেটি করেছি। আমাদের যেটি আশঙ্কা বা অবনমনের যে বিষয়টি, উনি বলল যে আজকে পর্যন্ত যারা বা আজকের পর থেকে যারা যুক্ত হবেন তারা ওই পেনশন স্কিমে যুক্ত হবে। তো বলছিলাম সেটাই অবনমন। বিশ্ববিদ্যালয়ে 30শে জুন যিনি যোগদান করেছেন উনি এক ধরনের আর্থিক সুযোগ সুবিধা পাচ্ছেন, ওনার এক ধরনের সামাজিক নিরাপত্তা রয়েছে, আর 1 জুলাই 2024 যিনি জয়েন করবেন উনি কিন্তু একটা ভিন্ন ধরনের পরিস্থিতির উনি শিকার হচ্ছেন। এটি কি অবনমন নয়? জি, আমরা তো মনে করছিলাম যে এটি অবনমন। এইজন্যই আমাদের বিষয়গুলো নিশ্চয়ই সরকারের, আমরা আশা করছি সংশ্লিষ্ট যে পক্ষগুলো রয়েছে কর্তৃপক্ষ তারা বিষয়গুলো নজরে আনবেন। নিশ্চয়ই আলোচনার মাধ্যমে আমরা এর একটি সমাধান দেখতে পাবো। অনেক ধন্যবাদ আপনাদেরকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। এই ছিল আজকের ৭১ সংযোগে। ভালো থাকবেন, ৭১-এর সঙ্গেই থাকবেন।